আগেরটুকু পড়েছিলে যতটা পড়িয়েছিলাম? দেখো রেগুলার পড়াটা করে রাখবে। পরে যখন অনেক পড়া জমে যাবে না দেখবে শেষ করতে পারবে না কিন্তু। ছবি আমাকে সবাই পাঠায়নি। না পাঠালে আর কি করব বলো? তাহলে আমরা আগের দিন পড়লাম কি? নোজ অ্যান্ড ওরাল ক্যাভিটি। তো নোজ অ্যান্ড ওরাল ক্যাভিটি যেখানে শেষ হচ্ছে সেখানে কি শুরু হচ্ছে? ফ্যারিংস। তাই না? ফ্যারিংস অ্যানাটমি পড়তে গেলে ছবি দেখতে হবে না। তাহলে নোজ অ্যান্ড ওরাল ক্যাভিটি। নোজ অ্যান্ড নাসাল ক্যাভিটি, ওরাল কেন বলছি? নোজ অ্যান্ড নাসাল ক্যাভিটিটা হয়ে গেছে। এই যে এইটুকুর অ্যানাটমি আমরা পড়ে নিয়েছি এবং এটার পরে যে আমাদের শ্বাসনালী আছে, যে পার্টটা পড়ছে সেটা হচ্ছে ফ্যারিংস। কোনটাকে বলছে ফ্যারিংস? দেখাচ্ছি। এই বইতে দেখো, বইতে খুব সুন্দর ছবি আছে। এই হচ্ছে, দেখা যাচ্ছে তো? এই হচ্ছে নাসাল ক্যাভিটি, নাসাল ক্যাভিটি শেষ। এখান থেকে শুরু হচ্ছে ফ্যারিংস। এই যে এখান থেকে। মানে নাসাল ক্যাভিটি আর ফ্যারিংসে যদি আমি বর্ডার দিই, এইটা হবে একটা বর্ডার। তাহলে এখান থেকে ফ্যারিংস শুরু হচ্ছে, শেষ কোথায় হচ্ছে জানো? ল্যারিঙ্গো ফ্যারিংস পর্যন্ত। মানে ফ্যারিংসকে ৩ টা ভাগে ভাগ করা হচ্ছে। ল্যারিঙ্গো ফ্যারিংস। মোটামুটি তুমি বলতে পারো এইটুকু জায়গা, এইটুকু জায়গা বলতে পারো। মানে এখানে শুরু হচ্ছে ফ্যারিংস আর শেষ হচ্ছে কোথায়? এখানে শেষ হচ্ছে। এই যে এইটুকু জায়গাকে বলা হচ্ছে কি? দেখা যাচ্ছে তো? ক্লিয়ার? ক্লিয়ার দেখা যাচ্ছে না অসুবিধা হচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ফ্যারিংস এর বাউন্ডারি উপরে এখানে, নিচে এখানটায় শেষ হচ্ছে। ঠিক আছে? এখানে আবার এই জায়গাটাকে আবার কিন্তু বলা হচ্ছে ল্যারিংস। দেখো কি মজার বিষয়। এই পর্যন্ত আসা পর্যন্ত কিন্তু একটাই দেখো এই জায়গায় নাক দিয়ে যে বাতাস যাচ্ছে সেই নাকের যে নাসাল ক্যাভিটি আর মুখের যে ক্যাভিটি, মুখের ক্যাভিটিকে বলা হয় ওরাল ক্যাভিটি। তা নাসাল ক্যাভিটি আর ওরাল ক্যাভিটি কোথায় মিট করেছে বলতে পারবে? ফ্যারিংসে মিট করেছে। তো এইটুকু জায়গাকে ওই জন্য বলা হচ্ছে, মানে যে জায়গাটার মধ্যে, এবার দেখো ফ্যারিংস তো বলেই দিলাম যে ফ্যারিংসের ওপরের বর্ডার এটা, নিচের বর্ডার এটা। তো এইটুকু জায়গাকে ফ্যারিংসকে আবার ৩ টা পার্টে ভাগ করা হচ্ছে। কি? ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস। ন্যাজো মানে ফ্যারিংসের যতটুকু জায়গা নাসাল ক্যাভিটির আন্ডারে থাকবে সেটা হচ্ছে ন্যাজোফ্যারিংস। এই যে এত পর্যন্ত, এর উপরের পর্যন্ত, মানে এইখান থেকে এত পর্যন্ত হচ্ছে ন্যাজোফ্যারিংস। ওরোফ্যারিংস কোনটা? এই যে মুখ, এই যে ওরাল ক্যাভিটি, ওরাল ক্যাভিটির যে পার্টটা, পেছন দিকের পার্টটা যেটা ফ্যারিংসের আন্ডারে পড়ছে, মানে এখান থেকে এতটা কি বলা হচ্ছে এটাকে? ওরোফ্যারিংস। এবার ওরোফ্যারিংস এর নিচে যেটা, যে পার্টটা থাকছে, যেখান থেকে ল্যারিংস শুরু হবে, এটাকে ল্যারিংস বলা হচ্ছে। এই যে এই পার্টটাকে ল্যারিংস বলা হয়। এটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। যেহেতু ল্যারিংস সামনে ওই জন্য ল্যারিঙ্গোফ্যারিংস বলা হচ্ছে। দেখো মজার বিষয়, দেখো বাতাসের পথ আর খাওয়ার পথ এক হয়ে যাচ্ছে কোন জায়গাটায় গিয়ে? ওরোফ্যারিংসে গিয়ে। এই জন্য মাঝে মাঝে কিছু ভাত কিন্তু নাকে ঢুকে যায়, কথা বলতে বলতে খেলে বা হাসতে হাসতে যদি খাও। কেন? এই মুখটা এই দিক দিয়ে উপর দিয়ে উঠে যায়। ইন জেনারেলি তুমি যখন গেলো কোনো কিছু, উপরে এটা লক হয়ে যায়। আর এই যে এটা পাতার মধ্যে দেখতে পাচ্ছ, এটাকে বলে এপিগ্লটিস। এটা আমি দেখাবো ভালো করে। এটাকে কি বলে? এপিগ্লটিস। তুমি যখন খাবার খাও না, এটা নিচে নেমে এই শ্বাসনালীকে বন্ধ করে দিচ্ছে। আর খাবারটা এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, দিক দিয়ে নেমে যাচ্ছে। এটা হচ্ছে কি, দেখো খাবারের পথটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে, ছোটই কিন্তু। আর শ্বাস নেওয়ার যে পথ সেটা কিন্তু অনেক মোটা দেখাচ্ছে, ট্রেকিয়া। এটাকে কি, খাবারের পথকে কি বলে? এই যে ল্যারিঙ্গোফ্যারিংস এর পরে কি শুরু হচ্ছে? গলবিল বলে যেটাকে। আর ইংলিশে কি বলে? এসোফেগাস। কি বলে? এসোফেগাস। তারপরে শুরু হয় স্টমাক। তাহলে ফ্যারিংস বোঝা গেল কোন এরিয়াটাকে ফ্যারিংস বলে। ফ্যারিংস এর তাহলে কটা পার্ট? ফ্যারিংস এর কটা পার্ট? 3টে। কি কি? নেসোফ্যারিংস, ওরোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস। ভেরি গুড। এবার আমরা পড়বো। ছবি দেখা হয়ে গেছে। তোমাদের নতুন বই খুলেছি আমি। ফ্যারিংস পজিশন দেখো। বলছে ফ্যারিংস, যেটাকে বলা হচ্ছে থ্রোট, গলা, ইজ এ প্যাসেজ ওয়ে অ্যাবাউট 12 to 14 সেন্টিমিটার লং। এটাকে হাইলাইট করো বা দাগ দিয়ে রাখো।
দাগ দিয়ে রাখো, হাইলাইট বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট, শুধু দাগ দাও পেন্সিল দিয়ে। ইট এক্সটেন্ড ফ্রম posterior near and run behind the mouth। এক্সটেন্ড মানে শুরু হয়েছে, অবশ্যই posterior near near আমরা কি জানি নাকের কটা ছিদ্র, এটা anterior near আর এটা posterior near, তাহলে posterior near থেকে শুরু হয়েছে। রান বিহাইন্ড দ্য মাউথ, একদম এই যে মুখের পিছন দিক বরাবর ঘেঁষে নামছে। তারপর চলে আসো অ্যান্ড অ্যান্ড দ্য ল্যারিংস টু লেভেল অফ দ্য সিক্স ল্যারিংস, বলছে এখান থেকে শুরু করে ল্যারিংস পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, বলছে যে পিছন দিকে যদি তুমি পেছন দিকের ভার্টিব্রা হিসাব করে বলো যে কততম ভার্টিব্রা পর্যন্ত ফ্যারিংস এক্সটেন্ড করেছে, সেটা হবে 6 সার্ভাইকাল ভার্টিব্রা where it become the esophagus। 6 সার্ভাইকাল ভার্টিব্রা, মানে ভার্টিব্রা ভাগ করা আছে, হ্যাঁ, C1 C2 C3 এরকম করে 6 সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত। এটা খুব জরুরি যে ফ্যারিংস কত পর্যন্ত বিস্তৃত, নিচে কত পর্যন্ত বিস্তৃত। এই ছবিটা হয়তো দেখলে বুঝতে পারবে না, ভার্টিব্রার ছবি আমি দেখাচ্ছি আরো ভালো করে। এই যে এটাকে বলা হয় ভার্টিব্রা। এই যে ব্রেন, এটাকে বলা হয় মস্তিষ্ক, যেটা এই যে মাঝ বরাবর চলে গেছে, এটাকে বলা হয় সুষুম্না কাণ্ড। আর এই যে হাড়গুলো, খোঁচা খোঁচা হাড়গুলো দেখতে পাচ্ছ পিছন দিকে, এটাকে কি বলা হয়? ভার্টিব্রা বা মেরুদণ্ড, তাই না? তো মেরুদণ্ডর উপরের যে মোট হচ্ছে ভার্টিব্রা আছে কটা? 33টা। 33টার মধ্যে উপরের 6টা, 7টা। সার্ভাইকাল কটা? 7টা। সার্ভাইকালের পরে থোরাসিক কয়টা? 12টা। লাম্বার 5টা। স্যাক্রাম 5টা। কক্সিস 4টা। হ্যাঁ, এখানে 4টা আছে, এখানে দেখা যাচ্ছে না, আলাদা করে দেওয়া নেই। তো যদি বলা হয় যে ফ্যারিংস ভার্টিব্রা হচ্ছে এমন একটা তোমার ল্যান্ডমার্ক, যেটা দিয়ে কিন্তু অনেক শরীরে তুমি অ্যানাটমি পড়ছো, অনেক জায়গায় পাবে যে কততম ভার্টিব্রা পর্যন্ত, লেভেল বোঝার জন্য সুবিধা। তো ফ্যারিংস হচ্ছে 6 সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত বিস্তৃত, ওটাই এখানে বলছে। যেখানে তাহলে এখানে আমি 6 সার্ভাইকাল ভার্টিব্রা দিয়ে আমি দুটো ল্যান্ডমার্ক করতে পারবো, এটা বলতে পারবো যে 6 সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত ফ্যারিংস বিস্তৃত। আবার এটাও বলতে পারবো না যে 6 সার্ভাইকাল ভার্টিব্রা যে লেভেল, সেখান থেকে এসোফেগাস শুরু হচ্ছে, বলতে পারি কিনা? হ্যাঁ স্যার। 6 সার্ভাইকাল, এটাকে দাগ দিয়ে নেবে, হ্যাঁ, 6 cervical vertebra। The pharynx has dual function as passageway of air traveling to the from lung as well as swallowed food and drink heading into the esophagus। বলছে pharynx হচ্ছে এমন একটা এরিয়া, যে এরিয়ার মধ্যে দুটো কাজ হয়। দেখো অনেক সময় কিন্তু নাক বন্ধ হয়ে গেলে আমরা মুখ দিয়ে শ্বাস নিই না? তো মুখ দিয়ে শ্বাস নেওয়ার সময় স্যার তাহলে মুখের সাথে তো আমাদের পেটের এসোফেগাসের কানেকশন না। যে ওরোফ্যারিংস দেখো না, ওরোফ্যারিংস দিয়ে হাওয়ার, মুখ দিয়ে হাওয়াটা এসে ওরোফ্যারিংস এসে আবার ল্যারিংস দিয়ে ট্রাকিয়ায় ঢুকে যায়। হ্যাঁ, তাহলে ফ্যারিংস কি দুটো কাজ করে, খাওয়ারও, আবার খাওয়ারও দেখো না, এদিকে খাবারটা যে গিলছো, খাওয়ার যে যাচ্ছে এসোফেগাসে, আবার এদিক দিয়ে যাচ্ছে, হাওয়াও এদিক দিয়ে যাচ্ছে, এই জায়গাটা কমন, ওই জন্য বলছে ডুয়েল কাজ হয় এখানে। তারপরে কি আছে বলছে যে স্ট্রাকচার অ্যাসোসিয়েটেড উইথ ফ্যারিংস, যে ফ্যারিংস যে আছে সেটা স্ট্রাকচার অ্যাসোসিয়েটেড কি আছে দেখো কি বলছে এখানে। সুপিরিয়রলি মানে কি উপরে, উপরে কি আছে? দ্য ইনফেরিয়ার সারফেস অফ দ্য বেস অফ দ্য স্কাল। ইনফেরিয়ার সারফেস অফ দ্য, দেখো এই যে ফ্যারিংস, এই যে ফ্যারিংস এর উপরে কি আছে? এটা কি হাড় না এগুলো? তো এই যে এই জায়গার হাড়গুলোকে বলা হয় বেস অফ দ্য স্কাল। কি বলা হয়? বেস অফ দ্য স্কাল। তুমি যদি বেস অফ দ্য স্কালের আরো ভালো ছবি দেখতে চাও এবং আরো ভালো করে যদি বুঝতে চাও, তোমাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। এই অ্যাঙ্গেল থেকে দেখতে হবে বেস অফ দ্য স্কাল। বেস মানে কি? ভূমি, হ্যাঁ, স্কালের ভূমি। এই যে বেস অফ দ্য স্কাল যদি তুমি উল্টো করে, মানে মাথার খুলিটাকে যদি উল্টো করে দেখো, এই জায়গাটাকে বলা হয় বেস অফ দ্য স্কাল। যদি সোজা করে দেখো, উপরের অংশটা কেটে বাদ দিয়ে তুমি যদি বেস অফ দ্য স্কাল বলো, এই জায়গাটাকে বলা হয় বেস অফ দ্য স্কাল, ভূমি। এবার আমি তো নিচ থেকে, যেহেতু ফ্যারিংস নিচে, তো ফ্যারিংস এর সুপিরিয়রলি কে থাকে? বেস অফ দ্য স্কাল। ইনফেরিয়রলি কি থাকে? ফ্যারিংস তো সোজা, ফ্যারিংস এর ইনফেরিয়রলি কে থাকে? এটা সোজা জিনিস। ওপেন ইনটু ট্র্যাকিয়ার ওপেন আর এসোফেগাসের ওপেন, দেখো লেখা আছে ইট ওপেন ইনটু ট্র্যাকিয়া অ্যান্ড এসোফেগাস। অ্যান্টেরিয়রলি ফ্যারিংস এর সামনে কে থাকে? বলছে দ্য ওয়াল ইজ ইনকমপ্লিট বিকজ অফ দ্য ওপেনিং ইনটু দ্য নোজ অ্যান্ড মাউথ। এই যে ফ্যারিংস এর সামনে কোনো ওয়ালই নাই, দেখো না, শুধু এইটুকু জায়গায় প্যালেট আছে, তাছাড়া এদিকেও ফাঁকা।
এদিকেও ফাঁকা, মুখ থাকার জন্য, নাক থাকার জন্য ফাঁকা, ওটাই বলছে ওয়ালটা নেই, ইনকমপ্লিট। আচ্ছা, বোঝা যাচ্ছে তো না যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ স্যার। হুম। তাও বলছে posteriorly। তো pharynx এর পেছনে কি আছে? তুমি যদি বই নাও, এখানে নাও পড়ো, দেখো না, দেখলেই বুঝবে vertebra আছে। ওটাই দেখবে লেখা থাকবে যে areolar tissue, হ্যাঁ, অবশ্যই vertebra এর আগে কিছু টিস্যু আছে, এই যে টিস্যু। তো areolar tissue, smooth muscle and bodies of the 6 cervical vertebra. Bodies of the first 6 cervical vertebra। 6টা cervical vertebra আছে। তারপরে চলে যাও, ফর ডেসক্রিপটিভ পারপাস, আরো ভালো করে যদি তুমি ভালো করে বুঝতে চাও pharynx কে, তাহলে এটাকে ৩ টা ভাগে ভাগ করা হয়েছে: nasopharynx, oropharynx, laryngopharynx। এটাকে দাগ দিয়ে নেবে। nasopharynx is behind the nose above the level of the soft palate। তাহলে nasopharynx কোনটাকে বলছে? আমি তো ছবি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? ছবিটা আমি দেখিয়ে দিয়েছি, এবার শুধু বলবো। তাহলে nasopharynx lies behind the nose above the level of the soft palate। তো nasopharynx এর এই সফট প্যালেট যে আছে, সফট প্যালেটের উপরের অংশটাকে nasopharynx বলা হচ্ছে, নোজের পেছনের দিকে। অন ইট ল্যাটেরাল ওয়াল টু ওপেনিং ইনটু দ্য অডিটরি টিউব, এটা খুব জরুরি, এটাকে হাইলাইট করে নাও। হ্যাঁ, অন ইটস ল্যাটেরাল ওয়াল বলছে nasopharynx এর ল্যাটেরাল ওয়াল। যেমন এই পাশে nasopharynx, এটা তো একটা, তুমি তো একটা করোনাল সেকশন একটা দেখতে পাচ্ছ। দেখো এইখানে একটা ফুটো দেখতে পাচ্ছ, nasopharynx এর মধ্যে একটা ফুটো দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে না ওপেনিং অফ অডিটরি টিউব। ওপেনিং অফ অডিটরি টিউব, এই ফুটো দেখতে পাচ্ছ? এই ফুটোটা না কানের সঙ্গে যুক্ত। হ্যাঁ, এটাই বলছি যে nasopharynx এর দুটো ল্যাটেরাল সাইডে দুটো অডিটরি টিউব থাকে। এটা এক সাইডে, আরেকটা থাকে এই সাইডে। দুটো কান থেকে আসে, ছবি দেখায় দাঁড়াও। অডিটরি টিউবটা খুব জরুরি জিনিস, ভালো করে বুঝবে। এই দেখো কান, এটা হচ্ছে কানের পর্দা, যেটাকে বলে তোমার ইয়ার ড্রামও বলে। হুম। তো এই কানের পর্দা, এটা দেখো কানকে না ৩ টা অংশে ভাগ করা হয়েছে। কান যখন পড়াবো তখন দেখবে। একটা বহিঃকর্ণ, একটা হচ্ছে অন্তঃকর্ণ, একটা মধ্যকর্ণ। তো দেখো এই মধ্যকর্ণ আর বহিঃকর্ণকে মধ্যকর্ণ এবং বহিঃকর্ণের মাঝখানে কে থাকে? কানের পর্দা থাকে। এই যে দেখতে পাচ্ছ তো, এই যে এরকম পাখার মতো যেটা আছে, এটা কানের পর্দা। দেখতে পাচ্ছ কিনা? ছবিটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই কানের পর্দার বাইরের অংশকে বলা হয় বহিঃকর্ণ, ভিতরের অংশকে বলা হয় মধ্যকর্ণ। আর শামুকের মতো অংশটা থাকে ভিতরে, অন্তঃকর্ণ। তো বহিঃকর্ণ এবং অন্তঃকর্ণ, অন্তঃকর্ণ বরাবর একটা টিউব কানের মধ্যে ঢুকে যায়। সবসময় দেখবে যে কানের আলাদা কোনো ডাক্তার হয় না। কান মানে ENT। মানে কি? ইয়ার। N মানে কি? নোজ। T মানে কি? থ্রোট। তাহলে ইয়ার, নোজ, থ্রোটের একটাই ডাক্তার হয় কিন্তু। ঠিক আছে? যেমন চোখের একটা আলাদা হয়, কিন্তু ENT একসাথে হয়। কেন? এই যে দেখো না, কানের সাথে এই যে টিউবটা চলে গেল গলায়। হুম? তাহলে অবশ্যই তাহলে নাক, গলা আর কান একবারে একটা কানেকশন। কেন স্যার এটা কেন থাকে একটু যদি বলেন ভালো হয়। দেখো এইটা থাকে এই বাইরের প্রেসার আর ভিতরের প্রেসার, মানে এয়ার প্রেসারটাকে না মেইনটেইন করার জন্য। কখনো পাহাড় পর্বতে গেছো তোমরা? পাহাড়ে ওঠার সময় বা নামার সময় গাড়ি থেকে কানটা বন্ধ হয়ে যায় না? লক্ষ্য করেছো? করোনি, যখন পাহাড়ে আসবে দার্জিলিং এ ঘুরতে লক্ষ্য করবে, দেখবে কান বন্ধ হয়ে যায়। কেন? এয়ার প্রেসার যখন তুমি নিচে আছো, শিলিগুড়ি থেকে যাচ্ছ দার্জিলিং, শিলিগুড়ির এয়ার প্রেসার আর তার পাহাড়ে উঠছো, এখনো পাহাড়ে পৌঁছাওনি, কার্শিয়াং পর্যন্ত পৌঁছেছো। তো ওখানকার ২ জায়গার এয়ার প্রেসার তো আলাদা না? তো এবার ভিতরের এয়ার প্রেসার এবং বাইরের এয়ার প্রেসার যদি ব্যালেন্স না হয়, তাহলে কানের পর্দা ফেটে যাবে তো। এখানে বাইরের প্রেসারটা বেশি। সাধারণত এটা পাহাড় থেকে নামার সময় বেশি হয়। কারণ উপরে প্রেসার কম বাতাসের। দার্জিলিং এ প্রেসার কম। নামছো অর্ধেক রাস্তা কার্শিয়াং এ এলে, কার্শিয়াং এর প্রেসারটা একটু বেশি হবে। তো এবার ভেতরের কারেন্ট তো দার্জিলিং এর প্রেসার যেটা সেটাই মনে করো আছে। বাইরের প্রেসার হট করে বেড়ে গেল। তো এই প্রেসারটা যদি না বাড়ে, এই প্রেসারটা মানে বাইরের বাতাসের প্রেসার যদি বেশি হয়ে যায়, এটা যদি কম হয়ে যায়, তাহলে এই বাতাসগুলো এদিকে বল প্রয়োগ করে কানের পর্দাকে ফাটিয়ে দেবে। ওই জন্য কি হয়, মুখ দিয়ে হাওয়া ঢুকে ফ্যারিংস দিয়ে ইউস্টিশিয়ান টিউব দিয়ে মধ্যকর্ণে গিয়ে ব্যালেন্স করে দুটো সমান হয়। তুমি দেখো না, এখানে যদি বন্ধ থাকতো না, এই জায়গাটা বন্ধ করে দাও তুমি, তাহলে বাইরে যখনই প্রেসারটা বেশি হয়ে যাবে, পর্দা ফেটে যাবে। তো এই যে এই ইউস্টিশিয়ান টিউব, সেটা কোথায় গিয়ে ওপেন হয়? ফ্যারিংসে। ফ্যারিংসের ল্যাটেরাল ওয়ালে। কি বলে এটার নাম কি? ওপেনিং অফ দ্য অডিটরি টিউব। বোঝা গেল কি বললাম? বোঝা গেল?
এটাকে কি বলে? ওপেনিং অফ দ্য অডিটরি টিউব। কোথায় থাকে এটা? নাসোফ্যারিংস থাকে। তো হয়ে গেল এটা। তারপরে চলে আসো one leading to ear of the middle ear on the posterior wall is pharyngeal tonsil। বলছে এই যে ওরোফ্যারিংস, নাসোফ্যারিংস এর posterior wall এ কি থাকে? এই যে এখানে একটা টনসিল থাকে কিন্তু। তো এখানে একটা টনসিল থাকে। টনসিলটার নাম কি? নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল। হুম। মোস্ট প্রমিনেন্ট ইন দ্য চিলড্রেন আপ টু অ্যাপ্রক্সিমেটলি 7 ইয়ার অফ দ্য এজ। বলছে এই যে টনসিলটা এটা সবথেকে বেশি বাচ্চাদের দেখা যায় 7 বছর বয়স পর্যন্ত। তারপর গ্র্যাজুয়ালি অ্যাট্রফিস মানে শুকিয়ে যায় আর থাকে না পরে। আমাদের নাই এই টনসিলটা। হুম। তারপরে চলে এসো দ্য ওরোফ্যারিংস। ওরোফ্যারিংস ইজ বিহাইন্ড দ্য মাউথ। মুখের পিছনে যেটা থাকে ওরোফ্যারিংস। এক্সটেন্ডিং ফ্রম বিলো দ্য লেভেল অফ দ্য সফট প্যালেট। এই সফট প্যালেটের লেভেল থেকে শুরু হচ্ছে। তো বলেই দিয়েছি, তোমরা পড়লে বুঝতে পারবে। পিছন দিকে থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত বিস্তৃত। দ্য ল্যাটেরাল ওয়াল অফ দ্য ফ্যারিংস ব্লেন্ড উইথ সফট প্যালেট ফর্ম টু ফোল্ড অফ ইচ সাইড। বিটুইন ইচ পেয়ার অফ ফোল্ড ইজ প্যালাটাইন টনসিল। দেখতে পাচ্ছ টনসিল? ছবি দেখলে বুঝতে পারবে না। এই ছবিটা দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এই যে টু ফোল্ড দুইটা, এগুলোকে কি বলা হয়? টনসিল। তো এই যে টনসিল থাকে, কোথায় থাকে এটা? ওরোফ্যারিংসে থাকে। আর যদি এই ছবিতে দেখা, এটা তো কাটা ছবি। এই যে এটাকে বলে প্যালাটাইন টনসিল। এটা সবার আছে, আমাদের সবার। ডিফেন্স মেকানিজম হেল্প করে। হুম, এই তো হয়ে গেল। আর সেরকম কি আছে? তারপরে বলছে যে ডিউরিং সোয়ালোইং তুমি গেলার সময় সফট প্যালেট অ্যান্ড ইভিউলা আর পুশড আপওয়ার্ড, সিলিং দ্য নাসাল ক্যাভিটি অ্যান্ড প্রিভেন্টিং দ্য এন্ট্রি অফ ফ্লুইডস ইনটু দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। দ্য laryngopharynx extend from oropharynx above opens into the larynx at the top of the trachea behind the larynx it continues esophagus। বলছে তুমি যখন গিলছো না, যেন খাওয়াটা নাকে না চলে যায়, সেজন্য যখনই গিলবে তখনই এটা ব্লক করে দেয়। এই যে প্যালাটাইন টনসিল ইভিউলা যেটা ঝুলছে, এটা কি করে? উপরের দিকে ঠেলে এই পথটাকে ব্লক করে দেয় যখনই তুমি গিলছো। এটাও ব্লক হয় আর এই এপিগ্লটিসটাও নেমে যায় যখন খাবার গিলছো। মানে কোনো রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কোনো খাবার যেন না যায় সেজন্য। কি সুন্দর মেকানিজম। হুম। দাঁড়াও ওটা দেখাচ্ছি যে এপিগ্লটিসটা কি করে বন্ধ হয়। একটা জিআইএফ ফাইল আমি ডাউনলোড করেছি, দেখার জন্য। অ্যানাটমি পড়ানো তো সোজা না, ছবি দেখিয়ে দেখিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে দিতে হয়। ছবি না দেখলে কি করে হবে? হিসাব মতো লাগে মডেল। তোমরা তো বললে ব্যাস মডেল দিয়ে পড়াই না। দেখতে পাচ্ছ? জিআইএফ ফাইলটা দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। দেখো কিভাবে এপিগ্লটিসটা কি করে বন্ধ করে দিচ্ছে ল্যারিংসকে, দেখেছো? এখানে একটা জিনিস দেখায়নি, এই যে ঝুলছে না, এটাও উপরের দিকে যাওয়ার কথা। পুশ করে বন্ধ করে দিচ্ছে। তাহলে খাবার কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টে যাবে না। খাবার চলে যাবে এসোফেগাসে চলে যাবে। কি সুন্দর একটা মেকানিজম তৈরি করেছে উপরওয়ালা। অবাক হয়ে যাই, অবাক। এই দেখছো? একবার যদি এপিগ্লটিস কাজ করা বন্ধ করে দেয় আর এই খাবার যদি তোমার শ্বাসনালীতে ঢুকে যায়, ব্যাস কেউ বাঁচাতে পারবে না। হাসপাতাল যেতে, যেতে মৃত্যু। স্ট্রাকচার লাগবে না, হ্যাঁ? কখন কাজ করা বন্ধ করে দেয় ওটি? হ্যাঁ? কখন কাজ করা বন্ধ করে দেয়? মানে কি রোগ হলে? ইন জেনারেলি হয় না। এবারে দেখো, ইন জেনারেলি ওই জায়গাটা একটা এমন ভাবেই তৈরি যে হ্যাঁ, অবশ্যই নার্ভ কন্ট্রোল করে ওই জায়গাকে। তো সেরকম ভাবে যদি কোনো ওই মাসলটা, এপিগ্লটিস এর মাসলটা যদি কোনোভাবে প্যারালাইজড হয়ে যায়, হ্যাঁ? ব্রেনের সব তো নার্ভের কন্ট্রোল ব্রেনেই। তো ব্রেনের আঘাতের ফলে যদি কোনোভাবে হয়, তাহলে ওটা যদি না বন্ধ হয় তাহলে তো শেষ। হুম। তো এবার চলে আসো, এটা লাগবে না, হ্যাঁ? স্ট্রাকচার যে পয়েন্টটা আছে এটা অনেক এক্সট্রা লেখা আছে, এগুলো তোমাদের লাগবে না। ব্লাড সাপ্লাই লাগবে না। তোমরা চলে এসো ফাংশনে। যে স্যার ফ্যারিংস এর কাজটা কি? প্রত্যেকেই অনেকটা বুঝে গেছি আমরা যে কি ফাংশন হতে পারে। তো প্রথম ফাংশন বলছে প্যাসেজ ওয়ে অফ দ্য এয়ার এন্ড ফুড। তুমি রেসপিরেটরি ট্র্যাক্টের প্রত্যেকটা পার্ট, নোজ বলো, ল্যারিংস বলো, ট্রাকিয়া বলো, ব্রঙ্কাই বলো, সবাই দেখবে প্যাসেজ ওয়ে অফ ফর এয়ার লেখা থাকবে। একমাত্র ফ্যারিংসে প্যাসেজ ওয়ে অফ এয়ার এন্ড ফুড দুটোই থাকে। কারণ দেখলেই দুটো এক হয়ে যাচ্ছে। দ্য ফ্যারিংস ইজ ইনভলভ ইন বোথ দ্য রেসপিরেটরি অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম কমন। এয়ার প্যাসেজ থ্রু দ্য নাজাল অ্যান্ড ওরাল
এখান থেকে শুরু হয়েছে। তারপর তো এটাই থাকবে, হ্যাঁ। সেকশন ইনটু দ্য ল্যারিংস অ্যান্ড ফুড থ্রু দ্য ওরাল অ্যান্ড ল্যারিঞ্জিয়াল সেকশন ইনটু দ্য এসোফেগাস। অবশ্যই যে তুমি যা খাবার খাচ্ছ সেটা এদিক দিয়ে এসে এসোফেগাসে যাবে। দেখো ক্রস সেকশন হয়। এটা যাবে এদিকে আর শ্বাসবায়ু যাবে এইদিকে। এখানে একটা এক্স তৈরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ? এটা বন্ধ হয়ে যায়, খাবার চলে যাবে এদিকে। হ্যাঁ, অবশ্য মুখ দিয়ে যখন আমরা নিঃশ্বাস নিই, মুখ দিয়ে নিয়ে গেলে নিঃশ্বাস নিলে এদিক থেকে এদিকে যাবে। হুম। তারপর নেক্সট ফাংশন কি ফ্যারিংস এর, বলছে ওয়ার্মিং এন্ড হিউমিডিফাইং। এই ওয়ার্মিং এন্ড হিউমিডিফাইং মানে কি আমি নাসাল ক্যাভিটি পড়াতে গিয়ে বলেছিলাম, কেউ একটু এক্সপ্লেন করো। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ওয়ার্মিং এন্ড হিউমিডিফাইং মানে কি? পূজা মহাপাত্র বলো। স্যার এক্ষেত্রে হচ্ছে আমরা যখন নিঃশ্বাস নিই মানে অক্সিজেনটা নিই নিঃশ্বাসটা তখন নিই নাকের না, ভেতরে আমরা নিঃশ্বাস ছাড়ি, প্রশ্বাস নিই। হ্যাঁ, প্রশ্বাসটা যখন নিই তখন নাকের ভেতরে ওটা গরম গরম হয়। কি গরম হয়? ওটা মানে কি? মানে অক্সিজেনটা আর কি নাকের ভেতরে অক্সিজেনটা হয়, নাইট্রোজেনটা হয় না। ভগবান। বলো এয়ার, যে এয়ারটা আমরা নিই প্রশ্বাসে সেটা গরম হয়, ওয়ার্মিং বলে। হিউমিডিফাইং মানে কি? সেই বাতাসটা আর্দ্র হয়, আর্দ্র বানানো হয়। আর্দ্র মানে কি? জলীয় বাষ্পের পরিমাণটা বাড়ে। কারণ কি? ভেতরে আমাদের সমস্ত প্যাসেজটা কি? এটা কি? ভেজা, ভেজা না? ভেজা, ভেজা জায়গা দিয়ে যদি বাতাস যায় তাহলে বাতাসটা ভিজবে না? তাহলে সেকেন্ড ফাংশন হচ্ছে হিউমিডি ওয়ার্মিং অ্যান্ড হিউমিডিফিকেশন। তারপর হচ্ছে হিয়ারিং। দেখো হিয়ারিং ও নাকি সাহায্য করে। কেন বলো তো হিয়ারিং এ সাহায্য করে? হিয়ারিং মানে কি? শোনা। তো ফ্যারিংস কি করে শোনার কাজ করে বলো তো? বলো, বলো, বলো। একটু আগেই তো বললাম কানের সাথে এটার কি কোনো কানেকশন আছে ফ্যারিংস এর? হ্যালো? হ্যাঁ স্যার, কানের লাস্টে যে স্যার ইউস্টিচিয়ান টিউবটা আছে ওটা স্যার ফ্যারিং থেকে শেষ হয়। হ্যাঁ, তো ইউস্টিচিয়ান টিউব যদি ব্লক হয়ে যায় বা ফ্যারিংস এর এই জায়গাটা কোনোভাবে ব্লক হয়ে গেল, তাহলে শোনা যাবে কানে? এখান থেকে যদি ব্লক হয়ে যায় না, তাহলে মিডল ইয়ার এর সাথে বাইরের যে বললাম এক্সটার্নাল এনভায়রনমেন্ট এর বাতাসের প্রেসারে হেরফের হলে ওই যে ইয়ার ড্রাম ফেটে যাবে, যেটাকে কানের পর্দা বলি। শুনতে পাবে না। তারপরে ওটা ব্লক হয়ে গেলে ইনফেকশনও হয়ে যাবে কানে। সেজন্য বলছে যে শুনতেও সাহায্য, যেমন লিখা আছে এয়ার ফিল অডিটরি টিউব কানেক্ট টু দ্য নাসোফ্যারিংস টু দ্য মিডল ইয়ার। দিস কিপ দ্য এয়ার ইন দ্য মিডল ইয়ার and atmospheric pressure so that the air pressure in the middle and outer ear are same. এয়ার প্রেসার সেম থাকবে and preventing damage to the tympanic membrane, যেটাকে আরেক যে তিনটা নাম আমরা বলি বাংলায় কানের পর্দা, ইংরেজিতে দুটো নাম আছে tympanic membrane আর ear drum, from any sudden changes in the atmospheric pressure. এই যদি টিউবটা যদি না থাকতো দার্জিলিং এ উঠতে উঠতে সবার কান ফেটে ব্লাস্ট হয়ে যেত। তারপরে ফ্লাইটে কেউ চড়েছো? ফ্লাইটে চড়েছো কেউ? ফ্লাইট চড়োনি। যখন চড়বি যখন ফ্লাইটে, দেখবি যখন প্লেনটা উঠবে আর যখন নামবে কানে কিরকম যন্ত্রণা হয়। হ্যাঁ, যদিও এটা পুরোপুরি কানে অল্প হলেও যন্ত্রণা হবে, যতই ভালো পাইলট হোক, যতই ভালো হোক ব্যথা করবেই কানে। কারণ প্রেশারটা চেঞ্জ হয়, বাইরে থেকে বাতাসের প্রেশার পুরো কানের পর্দার মধ্যে চাপ প্রয়োগ করে, ওই জন্য ব্যথা অনুভব করি। তখন ওই জন্য মুখটা খোলা রাখতে হয়। মুখ দিয়ে হাওয়া গিয়ে নাসোফ্যারিংস দিয়ে গিয়ে কানের টিউব দিয়ে গিয়ে মিডল ইয়ার এবং বাইরের অ্যাটমসফিয়ারটাকে ব্যালেন্স করে। মুখ যদি বন্ধ রাখো বেশি ব্যথা করবে এবং কানটা বন্ধ হয়ে থাকবে। এবার কিসে হেল্প করে? প্রোটেকশন ফ্রম ইনফেকশন। ইমিউন সেল ইন দ্য ফ্যারিঞ্জিয়াল অ্যান্ড ল্যারিঞ্জিয়ান টনসিল। টনসিল কি করে? যখন আমরা ভাইরাল ইনফেকশন হয় আমাদের, তখন কি হয়? আমাদের গলা ব্যথা করে না? গলা ব্যথা মানে কি? টনসিল ফুলে যায়। তো টনসিল কি জিনিস? পূজা, টনসিল কি জিনিস বলেছিলাম মনে পড়ে? হুম? টনসিল হচ্ছে একটা লিম্ফ কি গ্ল্যান্ড, একটা কি লসিকা গ্রন্থি, তাই না? বলেছিলাম কিনা ক্লাস 9 এর থার্ড চ্যাপ্টার পড়াতে গিয়ে? বলিনি না? তো লসিকা, তোমার টনসিল হচ্ছে একটা লসিকা গ্রন্থি। তো লসিকা গ্রন্থি টনসিলের কাজ কি? ইমিউন সিস্টেমে তোমাকে ইমিউন সিস্টেমে একটা ওর রোল আছে। কি করে? এই যে বাইরে থেকে যে তোমার ব্যাকটেরিয়া ভাইরাস যদি তুমি খেয়ে ফেলো, তাহলে তুমি সেই টনসিল কি করে সেটাকে ধরে মেরে দেয়। এইজন্য মুখে দুটো, মনে করো বিএসএফ এর মতো দুজনকে ভগবান বসিয়ে রেখে দিয়েছে, দুটো টনসিল। কি বলে এটাকে? প্যালাটাইন টনসিল আর আরেকটা কি টনসিল বললে? ল্যারিঞ্জিয়াল টনসিল। ঠিক আছে, তো 4 নম্বর কাজ হচ্ছে কি? স্পিচ। কথা বলতেও ফ্যারিংস সাহায্য করে। কিভাবে কথা বলতে সাহায্য করে? তো pharynx function is in speech by acting as a resonating chamber for sound ascending from the larynx, and it help together with sinus to give the voice its individual characteristics. এটা একটা জরুরি কথা। দেখো
আমাদের গলার আওয়াজ কোথায় তৈরি হয় গলায়? ভোকাল কর্ডে। ভোকাল কর্ড দেখবে কোনটা কোথায় থাকে? এই যে এটাকে বলে ভোকাল কর্ড। এই যে বক্সটা এখানে একটা বক্স দেখতে পাচ্ছ? পাচ্ছ কিনা? হ্যালো? হ্যাঁ স্যার। এই যে বক্সটাকে বলে ভোকাল কর্ড। ভোকাল কর্ডের একটা বাইরের ছবি দেখালাম। আমি যদি ভিতরের ছবি দেখাই, ভিতরের ছবি দেখলে এরকম ছবি। কিরকম? এই যে দুটো পাতলা পর্দা থাকবে, এভাবে লাগানো থাকবে। যখন তুমি কথা বলছো না, চুপচাপ আছো মানে এটা বন্ধ থাকবে। কথা বলবে যখন এটা খুলে যাবে। হুম? তো এখান থেকে আওয়াজটা বের হয় এই পর্দাগুলোর জন্য। তো এই ভোকাল কর্ড থেকে আওয়াজ হয় এবং আওয়াজটা উপরে যায়। উপরে কোথায় যাবে? ফ্যারিংস এ যাবে, তারপর নাকে যাবে, মুখে যাবে, তারপর আওয়াজটা বের হবে, তাই না? ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের লাস্ট চ্যাপ্টার তোমার শব্দ পড়েছিলে? শব্দ পড়েছিলে হ্যাঁ কি? স্যার। শব্দের উৎস কি? শব্দের তৈরি হয় কিভাবে? কোন বস্তুর কম্পনের ফলে, তাই না? তাহলে এখানে কোন জিনিসটা কাঁপছে? শব্দ যে তৈরি হচ্ছে কোন জিনিসটা কাঁপছে ভোকাল কর্ডে? পর্দাগুলো। পর্দাগুলো কাঁপছে। আমার গলার আওয়াজ আলাদা, সূর্যের গলার আওয়াজ আলাদা, পূজার গলার আলাদা, সৌরমিত্রার গলার আওয়াজ আলাদা। আমি গলার আওয়াজ শুনে বুঝেছি। আমি দেখতে পাচ্ছি না কে কি জয়েন করেছে। আওয়াজ শুনে বুঝতে পারছি। তাহলে আমাদের সবারই ভোকাল কর্ড আছে, সবারই ভোকাল কর্ডের পর্দা আছে। কিন্তু স্যার আওয়াজগুলো আলাদা, আলাদা কেন বেরোচ্ছে? আওয়াজগুলো আলাদা, আলাদা বের হওয়ার কারণ হচ্ছে আমাদের মুখের একেকজনের এক রকম গঠন। ঠিক আছে? প্লাস এই পর্দারও ব্যাপার আছে। হুম? স্ট্রাকচারটা তো সবার সেম না। জিনিস একই, স্ট্রাকচার আলাদা। তো এই আওয়াজটা এখান থেকে তৈরি হয়ে উপরের দিকে যাবে। উপরে কোথায় যাবে? ফ্যারিংস এ যাবে। ফ্যারিংস। ফ্যারিংস এ যাবে, মুখ দিয়ে বেরোবে, নাক দিয়েও বেরোবে। তারপরে আমাদের এখানে প্যারানাসাল সাইনাসাস আছে। আগের দিন পড়িয়েছিলাম। আগের দিন যা ক্লাস করনি দেখে নেবে। তাহলে এই আওয়াজটা তৈরি হয়ে আমাদের এই মুখ এবং নাক দিয়ে বেরোচ্ছে আওয়াজটা। তাহলে এই নাক মুখের স্ট্রাকচার আমাদের সবার সেম না। জিনিস একই, স্ট্রাকচার গুলো আলাদা। কারো কারো ফ্যারিংসটা একটু বড়, ছোট, মেয়ে ছেলের ব্যাপার থাকে। আবার সবার কি মাথার স্ট্রাকচারটা কি সেম রকম? সেম না। সবারই আলাদা, আলাদা। তো আওয়াজগুলো আলাদা, আলাদা। তারপরে আওয়াজটা আরো ম্যাটার করে তোমার এই জিভের উপর ম্যাটার করে, দাঁতের উপর ম্যাটার করে। কিভাবে জিভটা নাড়াচ্ছি সেটার উপরও ম্যাটার করে। তো এইসব জিনিসগুলোর উপর ম্যাটার করে। সেইজন্য ফ্যারিংসকে কিন্তু একটা রোল দেওয়া হচ্ছে স্পিচেও। ওইজন্যই ওই লাইনটা লেখা আছে। কোন লাইনটা? যে the pharynx function is speech by acting as a resonating chamber for sound ascending from the larynx. উপর দিকে উঠছে ascending. It help together with the sinus. Sinuses মানে কি বলছিলাম? নাকের ফাঁকা জায়গাগুলো আগের দিন দেখেছিলাম। To give the voice an individual characteristic. প্রত্যেক। এটা পূজারই আওয়াজ। পূজাই ওইভাবে আওয়াজ করে এটা। পূজার বোন, পূজার বোন মনে করো পূজার মতো যদি দেখতে হয় সেম টু সেম, তবুও ওর আওয়াজটা একটু আলাদা। তাহলে এই যে একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক, সেটা কিসের উপর ডিপেন্ড করে? এটা মুখ এবং নাকের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। সবার সেম না। জিনিস একই আছে। কম বেশি, চওড়া পাতলা, জিভ বড় জিভ ছোট, মুখ বড় মুখ ছোট। অনেকে 20 টাকা দামের রসগোল্লা একবারে খেয়ে নিতে পারে। আমি পারি। কিন্তু এখন যদি পূজাকে দিয়ে দিই ও পারবে না। সূর্যকে দিলে সূর্য পেরে যাবে। কারণ আমরা ছেলে, আমাদের মুখটা অনেক বড়। তাই না? তো এগুলোর উপর ডিপেন্ড করে স্পিচ। তাহলে ফ্যারিংস কমপ্লিট। বোঝা গেল? হুম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ। এবার চলে এসো ল্যারিংসে। ল্যারিংস বলছে পজিশন। The larynx or voice box, larynx কে বলা হচ্ছে ভয়েস বক্স, লিঙ্ক দ্য ল্যারিঙ্গোফ্যারিংস অ্যান্ড দ্য ট্রেকিয়া। তাহলে ল্যারিংস করছে ল্যারিঙ্গোফ্যারিংস আর ট্রেকিয়াকে লিঙ্ক করছে অবশ্যই। এই হচ্ছে ল্যারিংস, এইগুলো হচ্ছে ট্রেকিয়া, আর এটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। এই দুইজনকে কানেক্ট করছে এই অংশটা, আর এটাকেই বলছে ল্যারিংস। ল্যারিংস ইট লাইস মানে বলতে এটা অবস্থিত কোথায়? ইন ফ্রন্ট অফ দ্য ল্যারিঙ্গোফ্যারিংস অ্যান্ড দ্য থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে যদি বলা হয় যে এই ল্যারিংসটা কোন জায়গায় অবস্থিত, তুমি ভার্টিব্রার লেভেলে বলো, তো কি বলবে? থার্ড, ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ, এই 4টা ভার্টিব্রার সামনে অবস্থিত হচ্ছে। এই 4টা ভার্টিব্রা এবং ল্যারিঙ্গোফ্যারিংস এর সামনে অবস্থিত হচ্ছে ল্যারিংস। Until puberty, there is a little difference in the size of the larynx between the sexes. Puberty মানে বয়ঃসন্ধিকালে পৌঁছানোর আগে
ছেলে এবং মেয়েদের ল্যারিংসের সাইজের একটু ডিফারেন্স আছে। দেয়ার আফটার তারপর ইট গ্রো লার্জার ইন দ্য মেল। মেলদের ক্ষেত্রে কিন্তু বড় হয়ে যায়। গিভিং এ মেন জেনারেলি ডিপার ভয়েস দ্যান ওমেন। দেখো মেয়েরা কথা বলে কি সুন্দর লাগে শুনতে, তাই না সূর্য? এই যে পূজা, শর্মিকা আর কে আছে এরা কথা বলছে, এদের আওয়াজটা দেখো কি সুন্দর পাতলা, আর আমাদের কেমন ঘ্যার ঘ্যার। মনে হয় একদম কোলাহল তৈরি করছি, তাই না? ছেলেরা যখন বসে গল্প, ছেলেরা পাঁচ ছয়টা ছেলে যখন বসে গল্প করে দেখবি কি আওয়াজ, চিৎকার চেঁচামেচি, মনে হয় বাঁদরগুলো সব বসে মিটিং করছে। হ্যাঁ, আওয়াজ কি একদম চিৎকার চেঁচামেচি। আওয়াজই ভালো না আমাদের, কি করা যাবে আর, আমাদের ভগবান এটাই বানিয়েছে। হুম। তো কেন? কারণ আমাদের ল্যারিংসটা না বড় হয়ে যায়, মোটা হয়ে যায়। সেজন্য আমাদের দেখা যায় অ্যাডামস অ্যাপেল, মেয়েদের আবার দেখা যায় না। কি জিনিস ওটা? অ্যাডামস অ্যাপেল। এই দেখো, এই জিনিসটা কি মেয়েদের দেখা যায়? এইভাবে যে গলা উঁচু হয়ে থাকে। হুম? দেখ দেখ এটাকে বলে অ্যাডামস অ্যাপেল। এটা ছেলেদেরই দেখা যায়। কেন? ল্যারিংসটা সামনের দিকে এই যেটা বড় হয়ে যায়। যে ডিপার ভয়েস দ্যান ওমেন। কত ডিপ ভয়েস আমার, দেখো আমার বা সূর্যর। হুম, ওজনদার আওয়াজ। সবথেকে ওজনদার আওয়াজ যেন কার? দাঁড়াও, অমিতাভ বচ্চনের। অমিতাভ বচ্চনের আওয়াজ কিন্তু ফেমাস। হুম, খুব সুন্দর ওর আওয়াজ। একদম ওজন। হুম, হুম। তারপর চলে আসবো স্ট্রাকচার। স্ট্রাকচার অল্প করে লাগবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটার পরে তো এটা। এই পিডিএফ থেকে পড়ানো এটাই ঝামেলা। হ্যাঁ, স্ট্রাকচার অফ দ্য অ্যাসোসিয়েটেড উইথ দ্য ল্যারিংস। সুপিরিয়রলি, এবার ল্যারিংসের সুপিরিয়রলি কে থাকে? বলছে হাইওয়েড বোন অ্যান্ড রুট অফ দ্য টাং। অবশ্যই এটা যদি ল্যারিংস হয়, এটা যদি হাইওয়েড বোন হয়, তাহলে অবশ্যই ল্যারিংসের উপরে হাইওয়েড বোন থাকে। এই যারা ফাঁসি দেয় না, ফাঁসি যারা দেয় তাদের এই যে এটা ভেঙে যায়, এই হাইওয়েড বোনটা ভেঙে যায়, বুঝেছ? এই বোনটা পুরো ভেঙে যায়। আমাদের ইসেতে ছিল, সেকেন্ড ইয়ারে ছিল তো, ফরেন্সিক মেডিসিন, ওখানে পড়েছিলাম। আমাদের কোশ্চেন করতে ভাই বলতে, এই হ্যাঙ্গিং কেসে কোন বোনটা ভেঙে যায় গলায় বল? স্যার হাইওয়েড বোন ভেঙে যায়। তাহলে ল্যারিংসের উপরে থাকে হাইওয়েড বোন, আর রুট অফ দ্য টাং বলছে না, রুট অফ দ্য টাং অবশ্যই। এইটা এর ভিতরে জিভ আছে, জিভের রুট, গোড়া। তারপরে বলছে ইনফেরিয়রলি মানে নিচে। ইট কন্টিনিউয়াস উইথ দ্য ট্রেকিয়া, অবশ্যই। ল্যারিংস যেখানে শেষ হচ্ছে, কি শুরু হচ্ছে? এই যে ক্রিকয়েড কার্টিলেজের নিচ থেকে শুরু হচ্ছে, কি এটা? কি ট্রেকিয়া, তাই না? ল্যারিংসের নিচে ট্রেকিয়া। ইনফেরিয়রলি এ বলছে অ্যান্টেরিয়রলি কি থাকে? দ্য মাসাল অ্যাটাচ টু দ্য হাইওয়েড বোন অ্যান্ড দ্য মাসাল অফ দ্য নেক। অবশ্যই এই যে নেক, গলার মাসাল থাকবে, হাইওয়েড বোন্ডের সাথে যে মাসলটা আছে সেটা থাকে। পস্টেরিয়রলি পিছন দিকে, ল্যারিংসের পিছন দিকে কি আছে? বলছে ল্যারিঙ্গো ফ্যারিংস অ্যান্ড থার্ড টু সিক্স ভার্টিব্রা। ল্যারিংসের পিছনে ল্যারিঙ্গো ফ্যারিংস, সেটা তুমি দেখলেই এর আগে এটাতে। এখানে যদি ল্যারিংস থাকে তাহলে ল্যারিংসের পিছনে ল্যারিঙ্গো ফ্যারিংস না এটা? আমি বললাম না ল্যারিঙ্গো ফ্যারিংস এত পর্যন্ত বিস্তৃত, হ্যাঁ, সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত বিস্তৃত। তাহলে ল্যারিংসের পিছনে ল্যারিঙ্গো ফ্যারিংস, মানে যেটা ওই ফ্যারিংসের একটা পার্ট, আগের একটা পার্ট, তার পিছনে আছে ভার্টিব্রা। তাহলে ল্যারিংসের ভার্টিব্রার লেভেলটা কত? থার্ড টু সিক্স, মানে 3, 4, 5, 6। তারপর ল্যাটারালি বলছে দ্য লোব অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ল্যাটারালি মানে দুই সাইডে। দাঁড়াও, ওটা দেখলে বুঝতে হবে। এটা মনে করো ল্যারিংস, তো ল্যারিংসের ল্যাটারালি মানে দুই সাইডে, এগুলো কি? এগুলো কি? থাইরয়েড গ্ল্যান্ড। দেখেছো, এগুলো এনাফ ছবি না ভাই, বইতে এত ছবি আছে তাও এনাফ না একটা টপিক বোঝাতে গেলে। কত আলাদা আলাদা ডাউনলোড করে আমরা দেখাতে হচ্ছে, তাহলে ক্লিয়ার একটা কনসেপ্ট পাবে। শিখে নাও ভালো করে, এই যে শিখে নিচ্ছে অ্যানাটমি, আর জীবনে কেউ শেখাবে না। এনটিএসএ শিখছো, এখানে শিখছো, ফার্স্ট ইয়ার পাস করে যাবে, আর শেখা হবে না। স্টুডেন্ট লাইফে যা শেখার হয়, পরে আর হয় না। পরে কাজ করবে, পয়সা কামাই করবে, নাকি শিখবে? হ্যাঁ, শেখার সময় থাকে না আর। আমিও কত কিছু শিখতে চাই নতুন, কিন্তু এই হয়ই না, কত ব্যস্ত। এখানে যাও, ওখানে যাও, এই টিউশন পড়াও, ওই টিউশন পড়াও, নতুন কিছু আর শেখাই হচ্ছে না। শিখে নাও ভালো করে। তারপরে হচ্ছে ল্যারিংস, কার্টিলেজ স্ট্রাকচার অল্প অল্প করে বলে দিচ্ছি। এখানটায় দেখো থাইরয়েড কার্টিলেজ, কার্টিলেজ গুলো দেখো। এখানে আগে বলি, ছবি না দেখালে বুঝবে না। এই যে ল্যারিংস, এই জায়গাটা দেখো যে ল্যারিংস কটা কার্টিলেজ নিয়ে তৈরি, এটা খুব জরুরি। হ্যাঁ, ল্যারিংস কটা কার্টিলেজ নিয়ে তৈরি।
ছবিগুলো আগে দেখাই আচ্ছা আগে পড়তে হবে। কার্টিলেজ কি তৈরি? দ্য ল্যারিংস ইজ কম্পোজড অফ irregularly separate cartilage attached to each other by ligament and membrane. The main cartilage are epiglottis, they are thyroid cartilage, cricoid cartilage to arytenoid cartilage. এটা খুব জরুরি, হাইলাইট করে দিও। ল্যারিংসে কটা কার্টিলয়েড থাকে? কার্টিলয়েড মানে কি দেখে বলতে পারে? কার্টিলয়েড মানে কি? কার্টিলেজ মানে কি? কার্টিলেজ মানে কি বলো? এই একদিন বললাম না, এটা না হাড় না মাংস, মাঝামাঝি কার্টিলেজ। যেমন কানে থাকে, কচকচ করে, মাংস তো খাও তোমরা, মাংসের যে পার্টটা কচকচ কচকচ করে না, ওটাকেই বলা হয় কার্টিলেজ। সহজে চিবানো যায় না, সেটা হচ্ছে কার্টিলেজ। না বোন না মাংস, মাঝামাঝি অবস্থা। এই দেখো তাহলে এই যে ল্যারিংসটা কটা কার্টিলেজ দিয়ে তৈরি? খুব ইম্পর্টেন্ট, এটাকে হাইলাইট করো। বলো, একটা হচ্ছে এপিগ্লটিস। এই যে এটা কিন্তু সামনের ভিউ। তুমি ল্যারিংসকে যদি সামনে থেকে দেখো এরকম দেখতে পাবে। থাইরয়েড গ্ল্যান্ডগুলোকে খুলে নিলে তুমি যা দেখতে পাবে সেটা হচ্ছে এই ভিউ। আর পিছন দিক দিয়ে যদি দেখো তুমি দেখতে পাবে এই ভিউ। এই যে পাতার মতো একটা অংশ দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? এটাকে বলা হয় এপিগ্লোটিস। এটা পিছন দিক দিয়ে দেখলাম। আর সামনে এই যে এই দুটো কার্টিলেজকে কি বলা হয়? দুটো তো না, একটাই। হ্যাঁ, মাঝখান থেকে ভাগ করা আছে, থাইরয়েড নচ আছে এখানে। তো এটাকে বলা হয় থাইরয়েড কার্টিলেজ। তাহলে এখানে কত ধরনের বলছে? এপিগ্লোটিস, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড আর অ্যারিটিনয়েড। হ্যাঁ, দুইটা অ্যারিটিনয়েড থাকে আর একটা ক্রিকয়েড। ক্রিকয়েড মানে কি? কোনটাকে? এই যে এটাকে বলা হয় ক্রিকয়েড কার্টিলেজ। এটা সামনের ভিউ, এটা পিছনের ভিউ। আরো দুটো কার্টিলেজ থাকে, এই যে মাথা উঁচু করে আছে না দাঁড়িয়ে, সবুজ রঙের আছে, এই দুটোকে কি বলা হয়? এই দুটোকে বলা হয় অ্যারিটিনয়েড কার্টিলেজ। তাহলে আমরা ল্যারিংসে ক ধরনের কার্টিলেজ পেলাম? 4 ধরনের। কি কি নামগুলো বলো? এপিগ্লটিস, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ আর অ্যারিটেনয়েড কার্টিলেজ। ভেরি গুড। এবার চলে আসো থাইরয়েড কার্টিলেজ। অল্প অল্প করে করে, বেশি পড়ার দরকার নেই। থাইরয়েড কার্টিলেজ বলছে দ্য থাইরয়েড কার্টিলেজ মেড অফ হায়ালিন কার্টিলেজ। হায়ালিন কার্টিলেজটা তোমরা ওই সেকশন 1 এ আশা করি পেয়েছো, যে টিস্যু পড়ার সময়। হ্যাঁ, টিস্যু পড়ার সময়, মানে কার্টিলেজের টাইপ একটা। থাইরয়েড কার্টিলেজটা কি, কোন ধরনের কার্টিলেজ? হায়ালিন কার্টিলেজ। এটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবে। ইট ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট এন্ড ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ। মোস্ট প্রমিনেন্ট অফ দ্য ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ। ল্যারিংসে যত কার্টিলেজ আছে সব থেকে বেশি প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে কি? সব থেকে বড় এরিয়া এবং সব থেকে চোখে পড়ে, এটাই প্রমিনেন্ট আছে। ঠিক আছে, তারপরে বলছে ইট লাই ইন দ্য ফ্রন্ট অফ দ্য নেক অ্যান্ড ফ্রম মোস্ট অফ দ্য অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য ল্যারিংস। এটাই হচ্ছে সামনের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে, দরকার নেই আর কিছুর। এবার হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। দাগিয়ে নাও, আমি যতটা বললাম ততটা পড়লেই হবে, কিন্তু অত বেশি দরকার নাই। না দাগালে পরে বুঝবে কি করে? পরে যখন নিজেরা পড়তে বসবে বুঝে যাবে যে দাদা বলছিল এটুকু পড়লেই হবে না। আমি পড়ার জন্য এইটুকুই এনাফ। যখন নোট বানাবে, সেই নোটে যদি আরো বেশি দরকার পড়ে তখন খুঁজে 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 বানাবে। এখান থেকে নোট আসে, থাইরয়েড কার্টিলেজ বলে তো কোনো নোট আসবেও না। এবার হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। ক্রিকয়েড কার্টিলেজ কোনটা? ইট ইজ বিলো দ্য থাইরয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজের পিছনে নিচে থাকে, এগুলো নিচে থাকে ক্রিকয়েড কার্টিলেজ। অলসো কম্পোজ অফ হায়ালিন। এটাও কিন্তু হায়ালিন কার্টিলেজ দিয়ে তৈরি। ইটস শেপ লাইক এ সিগনেট রিং। দেখো, রিং এর মতো দেখতে, সিগনেট রিং। সার্চ করবে, ছবি পেয়ে যাবে সিগনেট রিং কিরকম, কি জিনিস। ব্যাস এইটুকু বললেই হবে। তারপর চলে আসো, দেখো না, রিং এর মতো দেখতে, এই যে রিং এর মতো দেখতে, এটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। Arytenoid cartilage. Arytenoid কি বলছে? There are two roughly pyramid-shaped hyaline cartilage situated on the top of the board of the cricoid cartilage. ব্যাস এটুকু বললেই হবে। তাহলে এই যে দেখো না, কিসের উপর? এই যে ক্রিকয়েড কার্টিলেজ রয়েছে সবুজ রঙের দুটো পাতার মতো, কার উপরে অবস্থিত? ক্রিকয়েড কার্টিলেজের উপরে অবস্থিত, কথা বলছে। তারপর হচ্ছে এপিগ্লটিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এপিগ্লটিস, the epiglottis is a leaf-shaped fibroelastic cartilage. তাহলে এতক্ষণ যতগুলো কার্টিলেজ দেখলে ওগুলো কি টাইপের ছিল, আর এটা কি টাইপের বলো? পার্থক্যটা কি? এতক্ষণ যে কার্টিলেজ গুলো দেখলে সেগুলো সবগুলো হায়ালিন কার্টিলেজ, আর এপিগ্লটিসটা কোন ধরনের কার্টিলেজ? ফাইব্রো ইলাস্টিক কার্টিলেজ। কি ঘুম পাচ্ছে নাকি তোমাদের? এটাই লাস্ট টপিক। হ্যালো, হ্যাঁ স্যার। ঘুম পাচ্ছে পূজা? না না স্যার। বোরিং লাগছে? না স্যার, মানে শব্দগুলো নতুন না, মানে আস্তে ইংলিশ আস্তে তো, আমি বুঝতে পারছি। ইংলিশ ওয়ার্ড তো সব, ইংলিশ পড়ার অভ্যাস নাই তোমার। কি ছিল জানো কলেজে? স্যার আমার ফিলোসফি অনার্স ছিল। বাংলায় ছিল বইগুলো? হ্যাঁ বাংলাতে ছিল, ইংলিশও ছিল কিন্তু খুব কম ছিল, বাংলাই বেশি। বুঝলাম।
তাহলে হচ্ছে ফাইব্রোইলাস্টিক কার্টিলেজ। এই যে পাতার মতো দেখতে পাচ্ছ, পাতার মতো এটা হচ্ছে সামনের ভিউ, এটা পেছন দিক দিয়ে ভালো করে দেখলে বোঝা যাবে। এটা হচ্ছে এপিগ্লটিস। ওভারঅল স্ট্র্যাটিফাইড স্কোয়াস এগুলো লাগবে না, এত বেশি পড়তে গেলে কিছুই মনে থাকবে না। এই একটা লাইন মনে রাখলেই হবে। ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই তোমাদের লাগবে না। ইনফেরিয়র অফ দ্য ল্যারিংস, ইনফেরিয়র অফ দ্য ল্যারিংস কি থাকে? ল্যারিংসের নিচে কি থাকে? ভোকাল কর্ড থাকে। The vocal cord are two pale fold of mucous membrane. Pale মানে কি? ফ্যাকাশে কালারের। Fold of the mucous membrane with the cord-like free edge stretch across the laryngeal opening. They extend from the inner wall of the thyroid prominence anteriorly to the arytenoid cartilage. Posteriorly, the space between vocal cord is called epiglottis. এগুলো ছবি না দেখলে বোঝা মুশকিল। ছবি দেখে বুঝো কিভাবে ভোকাল কর্ডটা তৈরি হয়েছে। থাইরয়েড কার্টিলেজ থেকে এভাবে ভোকাল কর্ড আছে দুটো। কর্ড মানে তো বোঝোই, কর্ড মানে বোঝো? গিটার কার আছে? গিটার, গিটারে যে তারগুলো বাজায় না টাং টাং টাং, ওই তারটাকে বলে কর্ড। এটা মনে করো গিটারের তার, এটা একটা কর্ড, ঠিক আছে? তো এটাকে এই হচ্ছে কর্ড, এই যে এই দুটো কর্ড, এগুলোকে বলা হচ্ছে মেমব্রেন বলা হচ্ছে। দেখো কিভাবে ভোকাল কর্ডটা তৈরি। তুমি চুপচাপ থাকলে এগুলো বন্ধ থাকছে, যে কথা বলছো এটা খুলে যাচ্ছে। হ্যাঁ, ছবি আমার লাগবে, আমার ফ্যারিংস আর ল্যারিংসে যত ছবি আছে আমার পরের দিন ক্লাসের আগেই পাঠাবেন না, ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে পার্সোনালি পাঠিয়ে দেবে, আমি দেখে নেব। 1 সপ্তাহ সময়। সোমবারে তো আমি এটা পড়াবো না, শুক্রবারই পড়াবো। সোমবারে আবার কে পড়াবো। শুক্রবারে আমাকে 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট আগে ছবিগুলো পাঠাবে, সব ছবি। ছবি আঁকবো না, কারণ অ্যানাটমি শিখতে পারবে না। ছবি যখন আঁকবে না, ছবি আঁকবে তখন আরো ভালো ক্লিয়ার কনসেপ্ট হবে। তুমি একটা কার্টিলেজ সুন্দর যখন আঁকবে, আরো ভালো মাথার মধ্যে গেঁথে যাবে ছবিটা, ভালো বুঝতে পারবে। ছবি না আঁকলে হবে না। ব্যাস, আর কি আছে? কিছু নেই। এবার হচ্ছে কাজ করে নাও। কাজ কি? ল্যারিংস এর কাজ কি? প্রোডাকশন অফ দ্য সাউন্ড। অবশ্যই ল্যারিংস এর মধ্যে ভোকাল কর্ড থাকছে, প্রোডাকশন অফ দ্য সাউন্ড তো হবে। বলছে সাউন্ড হ্যাজ প্রপার্টি অফ পিচ, ভলিউম এন্ড রেজোনেন্স। সাউন্ড শব্দের 3টা ধর্ম। কি কি? পিচ, ভলিউম আর রেজোনেন্স। পিচ মানে কি? তীক্ষ্ণতা। তোমরা তো এটা শব্দ ওই ইসেতেও পড়েছিলে, ফিজিক্যাল সায়েন্সে, ক্লাস 9 এর লাস্ট চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্সে পড়েছিলে না? শব্দের 3টে বৈশিষ্ট্য, প্রপার্টি, পিচ, ভলিউম, রেজোনেন্স। পিচ মানে কি? তীক্ষ্ণতা। ভলিউম মানে কি? প্রাবল্য। আর হচ্ছে রেজোনেন্স মানে কি? গুণ বা জাতি। তাহলে পিচ, এই যে একেকজনের আওয়াজ, আমাদের একেকজনের আওয়াজ একেক রকম। পিচ, তীক্ষ্ণতা আলাদা আলাদা রকম। কেন? এই পিচটা কিসের উপর ডিপেন্ড করে? দ্য লেন্থ এন্ড টাইটনেস অফ দ্য কর্ড। টাইটনেস এন্ড লেন্থ। তাহলে কোন কর্ডের কথা বলা হচ্ছে? এই যে কর্ড দেখতে পাচ্ছ না দুটো, এই কর্ডগুলো দেখতে পাচ্ছ কিনা? এই যে ডান্টার মতো, এই যে এটার লেন্থের উপর ডিপেন্ড করে, কতটা টাইট করে আছে এটার উপর ডিপেন্ড করে। এই জন্য তাকে জন্য একই রকম আওয়াজ। ভলিউম অফ দ্য ভয়েস, এই যে আমার গলাটা কতটা প্রাবল্য, আমার আওয়াজ অনেক প্রাবল্য আছে কিন্তু, বা ইসেরও আছে, সূর্যের আওয়াজও আমাদের ছেলেদের। কেন? এটা ডিপেন্ড করে ফোর্স অফ হুইচ দ্য কর্ড ভাইব্রেট, যে আওয়াজে যে ফোর্সে ভাইব্রেট করছি কর্ডগুলো, ওটার উপর ডিপেন্ড করে। রেজোনেন্স অর টোন, এটা ডিপেন্ড করে কিসের উপরে? শেপ অফ দ্য মাউথ, পজিশন অফ দ্য টাং, লিপ, ফেসিয়াল মাসাল, বললাম না প্যারানাসাল সাইনাসিস, এগুলো অনেকগুলোর উপর ডিপেন্ড করে। প্রত্যেকের জিনিস একই আছে আমাদের মাথার মধ্যে, শরীরের মধ্যে, কিন্তু কম বেশি স্ট্রাকচার, শেপ একটু আলাদা রকম আছে, ওগুলোর উপর আওয়াজ ডিপেন্ড করে। আর কি স্পিচে হেল্প করে? অবশ্যই সেটা দেখলামই। দিস ইজ প্রোডিউসড when the sound produced by the vocal cord and amplified and manipulated by the tongue and cheek and lip. কথা বলিস, সেই আওয়াজটা যে বের হচ্ছে আমরা ভোকাল কর্ড থেকে, সেই আওয়াজটা কিন্তু অনেক ম্যানিপুলেট হয়, মুখেও ম্যানিপুলেট হয়। যেমন আমরা অনেকে মিমিক্রি করতে পারে না? যেমন মনে করো আমি মিমিক্রি করার চেষ্টা করছি সানি দেওয়ালের আওয়াজটা মনে করো বের করছি, তাহলে আমি হীরা ঘোষ হয়ে কি করে সানি দেওয়ালের আওয়াজটা বের করছি? কারণ আমি মুখটা বা এক্সপ্রেশনটাকে চেঞ্জ করে ওইরকম বলার চেষ্টা করছি। আসছে ওই ভোকাল কর্ড থেকে ভয়েস, সেটাকে আমি করছি, ম্যানিপুলেট করছি। প্রোটেকশন অফ দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টকে কিন্তু প্রোটেকশন দেয়। কে দেয়? এই যে ট্রেকিয়া। কি করে? ডিউরিং দ্য সোয়ালোইং, larynx move upward and blocking the opening into the pharynx, and in addition in hinge epiglottis, যেটা আমি একটু আগে যেটা দেখালাম আমি, এটা দেখাচ্ছি। তাহলে এটা কি প্রোটেক্ট করছে কিনা? নিচের রেসপিরেটরি ট্র্যাক্টকে প্রোটেক্ট করছে না? হ্যাঁ স্যার। তাহলে এপিগ্লটিস তো এরই পার্ট, ল্যারিংস এরই পার্ট। তাহলে এপিগ্লটিস এই কাজটা করছে, তার মানে পুরো ল্যারিংসকে ক্রেডিটটা দেবো। তাহলে ল্যারিংস প্রোটেক্ট করছে নিচের
রেসপিরেটরি ট্র্যাক্টে যেন কেউ এখানে ঢুকে না যেতে পারে খাবার-দাবার। প্যাসেজ ওয়ে অফ দ্য এয়ার অবশ্যই হাওয়া এদিক দিয়ে যাচ্ছে। হিউমিডিফাইং, ফিল্টারিং অ্যান্ড ওয়ার্মিং। দেখো প্রত্যেকটা রেসপিরেটরি ট্র্যাক্টের প্রত্যেকটা পার্টের কিন্তু একটা কমন কাজ আছে। সেটা কি? Humidifying, filtering and all. কিছু মনে না থাকলে এই ৩ টে জিনিস লিখে দিবে। ব্যাস। এটা কি পরের দিন পড়াবো? এই ছবিগুলো আমার চাই পরের দিন। আর পরের দিন আমি যেহেতু অনেকটা পড়ানো হয়ে গেল, পরের দিন আমি ছবিগুলো চেক করবো সবার। আর এই যতটা পড়ালাম, পড়াও ধরবো। তারপর ট্রেকিয়াতে যাবো। ঠিক আছে? স্যার বলো। স্যার এই এরিটেনয়েড কার্টিলেজটা আরেকবার যদি বলতেন তাহলে ভালো হতো। এরিটেনয়েড ছবিটা দেখো না, সবুজ রঙের যে দুটো কার্টিলেজ পিছন দিকে আছে। ওর কাজ হচ্ছে ওই ভয়েসে কাজ। আদার্স কোনো কাজ নাই। ভোকাল কর্ডের স্ট্রাকচারটা দেখো বুঝে যাবে। আমাদের মধ্যে ভেঙে যাচ্ছে না। ঠিক আছে? ভোকাল কর্ডের যে স্ট্রাকচারটা না, ওটাই ভোকাল কর্ডটাকে তৈরি করতে ওই এরিটেনয়েড কার্টিলেজের কাজ। পিছন দিকে দুটো সবুজ রঙের দেখো কার্টিলেজ আছে। ছবি দেখো, বইতে ছবি দেখো। রসেন উইলসনের সুন্দর ছবি আছে। স্যার ওই ফ্যারিংস এর যে ফাংশন গুলো ছিল ওগুলো তো আপনি প্রত্যেকটাই পড়ালেন, তো ওগুলো কি মানে পড়বো প্লাস আবার মুখস্থ করবো? দেখো এটা পুরোপুরি ডিপেন্ড করে। আপাতত মোট কথা তোমরা এখন যে পড়বে সেটা হচ্ছে পয়েন্টগুলো মুখস্থ করবে। পয়েন্টগুলো মুখস্থ করবে। পয়েন্টের ভিতরে যা আছে মুখস্থ করবে না। জাস্ট বুঝে নেবে একবার রিডিং পড়ে। যেন পয়েন্টগুলো তুমি বলতে পারো। জিজ্ঞাসা করলে পয়েন্টগুলো যেন বলতে পারো। পয়েন্টগুলো তুমি ইংলিশে বলে বাংলাতেও কিন্তু তুমি বলতে পারো। আমি যখন পড়া ধরবো, তুমি পয়েন্টগুলো ইংলিশে বলো, তারপর বাংলায় বোঝাও, তাও হবে। এবার তুমি মুখস্থ কোন ক্ষেত্রে করবে? যখন তুমি নোট বানাবে। এবার একটা কোশ্চেন মনে করো এসেছে প্রিভিয়াস ইয়ারে বা প্রিভিয়াস 2 ইয়ার্স আগে এসছে। এবার এটা হচ্ছে ফ্যারিংস এর কাজ কি? এবার তুমি নোটটা তৈরি করলে। সেখানে তো তোমাকে পয়েন্টও মুখস্থ করতে হবে, নিচে ভিতরে যা লেখা আছে ওটা মুখস্থ করতে হবে। কারণ মুখস্থ না করলে তুমি লিখতে পারবে না বানায়। কারণ ইউ আর ফ্রম বেঙ্গলি মিডিয়াম না? তো আপাতত মুখস্থ দরকার নাই। শুধু পয়েন্ট মুখস্থ করো, ভেতরেরটা বোঝো। বুঝে বাংলায় বলো, তাহলেই হবে। এভাবে স্মার্টলি পড়তে হবে। সব মুখস্থ করার দরকার নাই। পয়েন্টগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে। হিউমিডিফাইং, ওয়ার্মিং এই কথাগুলো তুমি ইংলিশে বললে। ঠিক আছে? ইট প্রোটেক্টস লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট এই কথাগুলো ইংলিশে মুখস্থ করো। বাকিগুলো বাংলায় বললেই হবে। পড়ার সময় একবার রিডিং পড়ে জাস্ট বুঝে নাও। ঠিক আছে? কেমন লাগছে? আচ্ছা স্যার আরেকটা। হ্যাঁ, হ্যাঁ বলো। স্যার আপনি ফার্স্ট ইয়ারের কোন সাবজেক্ট গুলো পড়াবেন? আপাতত কি পড়াচ্ছি? অ্যানাটমি, ফিজিওলজি, তারপর হচ্ছে কমিউনিটি না নিউট্রিশন, নিউট্রিশন? মানে কমিউনিটি হেলথ নার্সিং এর ওখানেই তো ওটা পড়ে। হ্যাঁ, কমিউনিটি, অ্যানাটমি, ফিজিওলজি আর আর আপনি বলেছেন মাইক্রোবায়োলজিটাও পড়াবেন। সাইকোলজিও পড়াবো। ঠিক আছে? আচ্ছা মানে ফান্ডামেন্টাল অফ থিংটা ওটা পড়াবেন না? ওগুলো তো নার্সরা ভালো পড়াবে। ওটা আমি ভালো পড়াতে পারবো না, তো নার্সরা ভালো পড়াবে। ফান্ডামেন্টাল অফ নার্সিং কে কি ডাক্তার ভালো পড়াবে না নার্স ভালো পড়াবে? কারণ ফান্ডামেন্টাল অফ নার্সিং মানে কি? জিনিসটা বোঝো, টপিকটা, সাবজেক্টটা। মানে নার্সিং এর ফান্ডামেন্টালস গুলো কি? ফান্ডামেন্টালস কে বাংলায় কি বলে রে ভাই? কিছু জিনিস মাথায় আসে না। মানে ওই বেসিক জিনিসগুলো, মানে নার্সিং কেয়ার কিভাবে কি করতে হয়, হাবিজাবি। তো আমি হচ্ছি ডাক্তার, আমি কি করে ওগুলো বেশি জানবো? হ্যাঁ, তো ওগুলো ওই নার্স যেগুলো পড়ে বলে পড়ো। আরেকটা সাবজেক্ট আছে, কি আছে যেন? ফাউন্ডেশন অফ নার্সিং, তাই না? না একই জিনিস দুটো? হুম? একই জিনিস। একই। তো এটা ওরা ভালো পড়াবে। ওর কাছে পড়ো না। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বললে দাদা, এটা আরেকটা বাদ যাচ্ছে, সেটা সোশিওলজি। সোশিওলজি ওরা নিজেরা পড়ো। সোশিওলজি তো আর্টস এর সাবজেক্ট, জানো কি? সোশিওলজিটা কেন পড়ায়? সোজা। হ্যাঁ, সোশিওলজিটা কি জিনিস বলো তো? সোশিওলজি মানে কি? যে মনে করো সোশিওলজি, আচ্ছা দেখি তোমরা আগে বলো তারপর আমি বলি। সাইকোলজি তো সমাজের বিভিন্ন ব্যাপারগুলো যে সামাজিক এগুলো নিয়ে। হুম, যেহেতু তোমরা সমাজের মানুষের ট্রিটমেন্ট করছো বা সমাজের মানুষের সেবা করছো, সেজন্য এই সাবজেক্টটা দেওয়া হয়েছে। মানে তুমি তোমার পারিপার্শ্বিক পরিবেশে যারা আছে মানুষজন, তাদের সাথে তোমার সম্পর্কটা কেমন হওয়া উচিত অ্যাজ এ নার্স হিসেবে, সেটা তোমাকে শেখানোর জন্য সাবজেক্টটা দিয়েছে। এবার কেউ যদি এমনিতেই সবার সাথে খুব ভালো বিহেভ করে কথা বলতে পারে, সবার সাথে মিশতে পারে, সে এই সোশিওলজি পড়ার আগেই ও অনেকটা এগিয়ে আছে। এবার অনেকে আছে সোশিওলজি পড়েও মানুষের সাথে না মিশতে পারে, না ভালোভাবে ব্যবহার করতে পারে। কারণ এই জিনিসগুলো জানতে হবে নার্সকে। তুমি আগে ভাবো আমাকে কেন দিল? স্যার অ্যানাটমি ফিজিওলজি দিল বুঝলাম, মানুষের শরীরের স্ট্রাকচারটা বুঝতে হবে। আমি মানুষের ট্রিটমেন্ট করবো, আর মানুষের যদি স্ট্রাকচার না বুঝি কি করে হবে? মাইক্রোবায়োলজি বুঝলাম, ব্যাকটেরিয়ার নলেজ লাগবে আমার, ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকের। তারপর সাইকোলজিও বুঝলাম, একটা পেশেন্ট কিরকম, একেক ধরনের পেশেন্ট আসবে, একেক ধরনের ওদের সাইকোলজি থাকবে। সেটা আমাকে বুঝে নিয়ে তার সাথে সেভাবে ট্রিট করতে হবে। হ্যাঁ? নার্সিং, ফাউন্ডেশন অফ নার্সিং যেটা আছে, সেটা তো নার্সিং কিভাবে, নার্সিং এর যে ব্যাপারগুলো, একটা নার্সের কি রোল থাকা দরকার, একটা নার্স কিভাবে কি করবে, সেটা তো তোমাদের লাগবেই, মাস্ট। পাশাপাশি সেটা সোশিওলজিটা কেন দিল? সোশিওলজিটা দেওয়ার কারণ এটাই, তুমি একটা সোশ্যাল ওয়ার্ক করছো। যদিও তুমি টাকার বিনিময়ে করছো, কিন্তু সোশ্যাল ওয়ার্ক না। এই যে ইন্ডিয়ান আর্মি,
ওরা কি তুমি কি বলবে যে ইন্ডিয়ান আর্মি তোরা টাকার জন্য জব করছিস? সাধারণত কি বলা হয়? ইন্ডিয়ান আর্মি দেশের জন্য জব করছে। বলি না আমরা? তাই বলে কি ওরা স্যালারি নেয় না? হ্যাঁ? ইন্ডিয়ান আর্মিকে আমরা কি বলি যে আপনারা দেশের জন্য কাজ করছেন। তাই না? আমাদেরকে রক্ষা করছেন। আমাদের কথা ভাবছেন। তো তুমি এভাবে তাকে রেসপেক্ট দেবে নাকি বলবে স্যালারি নেওয়ার জন্য এই কাজটা করছে। স্যালারি পায় দেখে করছে। তো অসম্মান করা হবে না? ওরকম তোমরাও কিন্তু সোশ্যাল ওয়ার্ক করছো। আমিও সোশ্যাল ওয়ার্ক করছি। এই যে আমি তোমাদের পড়াচ্ছি, এই যে কোচিং সেন্টার চালাচ্ছি এটাও কিন্তু একটা সোশ্যাল ওয়ার্ক। ভেবো না দাদা এটা তো তুমি ফিস নিচ্ছ। আরে ফিস তো নিবো। টাইম ইকুয়ালস টু মানি। বা আমাকেও তো সারভাইভ করতে হবে। তাই না? তাহলে সোশ্যাল ওয়ার্ক করার মাধ্যমে একটা আমার ফিস নিচ্ছি। এটাও একটা সোশ্যাল ওয়ার্ক। কি ঠিক বললাম কিনা? হ্যাঁ স্যার। তাহলে ঘরে, ঘরে নার্স তৈরি করছি। এটাও একটা সোশ্যাল ওয়ার্ক। ফিস নিলেও সোশ্যাল ওয়ার্ক। সবসময় ফ্রি মানে যে সোশ্যাল ওয়ার্ক না। সমাজের প্রতি আমি একটা কাজ করছি। সমাজে ঘরে, ঘরে নার্স তৈরি করার চেষ্টা করছি। হ্যাঁ, তাই এটাও একটা সোশ্যাল ওয়ার্ক। তোমরা যেটা করবে সেটাও সোশ্যাল ওয়ার্ক। সেজন্য সোশিওলজি বইটা দিয়েছে। নিজেরা পড়ো বুঝতে পারবে। হুম? এনটিএস এ যা পড়াচ্ছে ফলো করো। ব্যাস তাহলেই এনাফ। সাইকোলজিটা ভালো করে পড়িয়ে দেবো না। সাইকোলজিটা কঠিন লাগে বলে। চলো ভালো থেকো। গুড নাইট। ও হ্যাপি নিউ ইয়ার বলা হয়নি তোমাদের। হ্যাপি নিউ ইয়ার। ভালো করে বছরটা কাটাও। হ্যাপি নিউ ইয়ার। হুম। হ্যাপি নিউ ইয়ার স্যার।